কুয়াশাচ্ছন্ন মধ্যরাত, নিস্তব্ধ রাস্তায় কুয়াশার চাদর ছিন্ন করে জাংকুকের কালো রঙের ফেরারিটি এগিয়ে চলছে তার গন্তব্যে। গাড়ির বাতি নিভানো, প্লেলিস্টে চলছে ব্লু ক্রিসমাস গানটি। জাংকুকের চোখের তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ পিচঢালা রাস্তায়। আচমকাই গাড়ির সামনে একজন রমণীর অভাব সামনে আসতেই সজোরে ব্রেক কষল জাংকুক। মেয়েটি গাড়িটিকে সাইড দিয়ে ফুটপাতে যেতে চাইলেও পারল না। হাঁটার ভঙ্গি এলোমেলো তার, যেন এক্ষুনি পড়ে যাবে সে। জাংকুক বিরক্ত বোধ করলেও মুখভঙ্গি নিষ্প্রাণ রাখলো সে। এখানে গাড়ি চলাচল খুবই কম, তাই গাড়িতে বসেই সবটা স্থির দৃষ্টিতে লক্ষ্য করছিল জাংকুক, কিন্তু সাহায্যের জন্য এগিয়ে আসেনি। নিয়নের কুয়াশাচ্ছন্ন মৃদু হলদে আলো যখন মেয়েটির হাতের কাছে এসে পড়ল, তার গায়ে শীতের কোট দেখে জাংকুকের তীক্ষ্ণ দৃষ্টি সহজে ঠাউর করে নিল মেয়েটি আসলে কে হতে পারে। জাংকুক এবার ধীরে পায়ে গাড়ি থেকে নামলো। সে এগিয়ে যেতে লাগলো উদ্দেশ্যহীনভাবে হাঁটতে থাকা মেয়েটির দিকে। শীতের সূক্ষ্ম সূচের কাটা জাংকুকের বাড়ির সোয়েটার বেদ করে কাষ্ঠ দেহে পৌঁছাতে পারলো না। তার প্রতিটি নিঃশ্বাস ধোয়া হয়ে তার মোটা প্রেমের চশমা গোলা করে দিল। এক হাত বাড়িয়ে মেয়েটির বাহু ধরে নিজের দিকে ঘোরালো জাংকুক। তৎক্ষণাৎ ঘুরতে পারলো না মেয়েটি। শক্তিহীন হাতে জাংকুকের হাত সরাতে গিয়ে পেছনে পিল মেয়েটি। মোটা প্রেমের চশমা পরিহিত ল্যাম্পপোস্টের আলোয় ঝলঝল করা চোখের জাংকুককে দেখে মেয়েটি যেন আশার আলো খুঁজে পেল। দুর্বল পায়ে জাংকুকের দিকে পা বাড়ালো। চোখ বুজে আসছে তার, জড়ানো কণ্ঠে বলল, তুমি এসেছো জাংকুক? আমাকে আমার বাসায় পৌঁছে দাও প্লিজ। আর প্লিজ জিয়ানকে কিছু বলো না, যাতে জানতে না পারে আমি এখানে এসেছি। আর বলতে পারলো না মেয়েটি। সেই মেয়েটির নাম কিম তাহিয়ংতেই। তের জিহ্বা বাড়ি হয়ে আসছে, চোখ লাল। জাংকুক বুঝে ফেলেছে তেকে নেশা জাতীয় কিছু খাওয়ানো হয়েছে। জাংকুক তের হাতটা ছেড়ে তেকে সাথে করে নিয়ে গাড়ির দিকে পা বাড়ালো। কিন্তু গাড়িতে ওঠার সাথে সাথে এতে গড় গড় করে বমি করে দিল জাংকুকের পছন্দের ফেরারি গাড়িটিতে। জাংকুকের ফেরারি নষ্ট করায় জাংকুক কিছুটা বিরক্ত সুরেই বলল, নো, নট ইন মাই কার তেইশ। এই বলে ধীর মুঠিতে তের কোটের কলার টেনে বের করে দিল আবারও তেকে। সাইডে এনে দাঁড় করিয়ে দিল তেকে আর বলল, ইউ ক্যান স্টার্ট নাও। আদো মাতাল তের কানে জাংকুকের কথা কানেই গেল না। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন তে বমি করলো না, তখন জাংকুক তেকে আবারও গাড়িতে নিয়ে বসিয়ে দিল। জাংকুক গাড়ি চালাতে থাকে। তবে জাংকুক তেকে তের নিজের বাসায় না নিয়ে গিয়ে জাংকুক তার নিজের বাসায় নিয়ে চলে এলো। অবশ্য এটা জাংকুকের একার বাড়ি না, বাড়ির আরেকজন অংশীদার আছে। বাড়ির ঠিক মেন গেটের পাশে বড় করে একটা নেম প্লেট লাগানো, সেখানে লেখা আছে শায়র। মেন গেট দিয়ে জাংকুকের ফেরারি ভিতরে ঢুকতে গিয়ে থেমে গেল। গেটের মধ্যখানে একজন লম্বা সুপুরুষকে দাঁড়িয়ে থাকতে দেখে। সেই সুপুরুষটির নাম জিয়ন শায়র, শায়রের আরেকজন মালিক। জিয়ন তার জ্যাকেটের পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল, যেন জিয়ন জাংকুক আর তের অপেক্ষাতে ছিল এতক্ষণ। দ্রুত পায়ে হেঁটে গিয়ে গাড়ির ফ্রন্ট ডোর ওপেন করলো জিয়ন। তালমাতাল থেকে দেখে খুব বড় একটা নিঃশ্বাস নিল। জিয়নের এখন রাগ দমন করা উচিত এই মুহূর্তে, এটাই ভাবলো জিয়ন। তেকে কোলে তুলে নেওয়ার জন্য হাত বাড়াতেই দ্বিতীয়বারের মতো পরপর দুইবার বমি করলো। এবার তে বমি করলো জিয়নের গায়ে। তের বমিতে জিয়নের জামা কাপড় সহ জাংকুকের গাড়ির অবস্থা যাচ্ছে তাই হয়ে গেল। জাংকুক এতে করে ঘৃণ্য দৃষ্টিতে তাকালো জিয়ন আর তের দিকে। জাংকুক ভাবছে, এখন যদি এটা মাঝ রাস্তায় হতো, গড শিওর আমি তেকে গাড়ি থেকে ধাক্কা মেরে ফেলে দিতাম। তের ভাগ্য ভালো যে সে বাসায় এসে বাকিটা করেছে। তবে এত কিছুর মাঝে শুধুমাত্র একজনেরই ঘৃণা লাগলো না। হ্যাঁ, সেই মানুষটি হলো জিয়ন। জিয়ন হাত বাড়িয়ে তেকে কোলে তুলে নিল, আর এতে করে বমি জিয়নের জ্যাকেটেও লেগে গেল। কিন্তু সেদিকে খেয়ালই নেই জিয়নের, বরং জিয়নের চোখে রাগের পরিবর্তে এখন উৎকণ্ঠ।
জিয়ন তেকে নিজের রুমে নিয়ে আসে। এরই মধ্যে তেই আবারও বমি করে দিল। জিয়ন আর দেরি না করে তের গায়ে থেকে কোট খুলে শার্টের বোতামগুলো খুলতে শুরু করলো। ততক্ষণে জাংকুক দরজার কাছে চলে আসে। জাংকুক গভীর কণ্ঠে বলে, কি করতে যাচ্ছিস তুই জিয়ন? আরে তে তো বমি করে সব ভরিয়েছে, শার্ট না খুললে তো ওর গায়ে সব লেগে যাবে, আর তে এসব কত ঘৃণা করে তুই জানিস? বলে জিয়ন আবারও তে শার্টের বোতাম খুলতে হাত বাড়ালো। জাংকুক আবারও জিয়নকে আটকায়। তোদের এখনো বিয়ে হয়নি জুন, এখন যদি তুই ওর অজ্ঞান অবস্থাতে চেঞ্জ করে দিস তাহলে তে কি ভাবতে পারে সেটা তুই খুব ভালো করে জানিস। জিয়ন বিরক্তিকর দৃষ্টিতে জাংকুকের দিকে তাকায়। পরে জাংকুক ছোট্ট একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা তোর কাজ তুই কর, আই এম লিভিং। জিয়ন তের দিকে তাকিয়ে চুপ করে থাকে। তের মুখটা ফ্যাকাশে, একটু বাদে বাদে হাত পা নাড়িয়ে অস্পষ্ট স্বরে কিছু বলছে। এদিকে জাংকুক রুমের বাইরে যাওয়ার আগে জিয়ন জাংকুককে ডাক দেয়, তাহলে ওকে ধর অন্তত, আমি পরিষ্কার করে দেই। শুয়া অবস্থাতেই পরিষ্কার করিয়ে দে। আরে কিভাবে করব, দেখছিস না কেমন নাচছেও, পুরো গা ভরাবে আবার। আরে ভাই ধর না। বলেই তেকে কোলে তুলে জাংকুকের কাছে নিয়ে আসতে জাংকুক ওদের কাছ থেকে একটু দূরে সরে যায়। জাংকুকের চোখে মুখে ঘৃণার ছাপ, যেন সেই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে ঘৃণ্য বস্তুটি জাংকুকের চোখের সামনে। জাংকুক তখন বিরক্তিকর আওয়াজ করে বলল, না না, আমি ওকে ধরতে পারবো না। কেন? ধরলে প্রবলেম কি? না, আমার ভালো লাগে না। তোর শালা কোনো মেয়েকে জীবনে ভালো লাগে না। জাংকুক চলে যেতে নেয়। পেছন থেকে জিয়ন আবারও বলে, তাহলে অন্তত কিছু একটার ব্যবস্থা তো কর জাংকুক। জাংকুকের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। জিয়ন কি করবে ভেবেই পাচ্ছে না। তেকে নিয়ে দাঁড়িয়ে আছে আর ভাবছে কি করা যায়। জিয়ন তের দিকে তাকিয়েছিল এক ধ্যানে। তের আধো ভেজা চোখে তাকিয়ে ভাবার মধ্যেই জিয়ন হুট করে তের কপালে একটা চুমু খায়। তবে জিয়ন আর তেই, তাদের রিলেশনে এটাই ছিল প্রথম চুমু জিয়নের। এর আগে শুধু হাত ধরা আর আলতো করে জড়িয়ে ধরাটাই হয়েছিল ওদের মাঝে। জিয়নের এখন খুব ইচ্ছে করছে তের ঠোঁটে একটু চুমু খেতে। জিয়ন ভাবছে, আমি কি তের ঠোঁটে একবার চুমু খাবো আলতো করে? না থাক, পরেতে আবার রাগ করবে। জিয়ন তখন তার হাত দিয়ে তের চোখ, নাক, গাল, ঠোঁট আলতো করে স্পর্শ করতে থাকে। তবে জিয়নের হাত কেমন যেন কাঁপছে, কারণ জিয়নের কাছে মনে হচ্ছে যেন জিয়ন প্রতিনিয়ত তেকে নতুন করে আবিষ্কার করছে। জিয়ন ভাবছে, তেই তুমি তো জানো না, আমি যতবার তোমার হাত ধরি, তোমার ওই চোখের দিকে তাকাই, ততবার আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভালো লাগার প্রজাপতি উড়ে বেড়াই হৃদয়ের আঙ্গিনায়। তেই আসার পর থেকেই আমার জীবনটাই যেন বদলে গিয়েছে। আমাকে ভালোবাসতে শিখিয়েছে তেই। না, আমি চাই না আমার তেই অন্য কারো হোক। আমি চাই না আমার তেই অন্য কাউকে আমার মতো করে ভালোবাসুক, মিশুক, আগলে রাখুক। আমি চাই আমার তেই সারা জীবন শুধু আমাকেই ভালোবাসুক, অন্য কাউকে না। আর তাই তো প্রথম থেকেই আমি আমার কাছে আমার তেকে জোর করে বেঁধে রেখেছি, যেন তেই আমাকে ছেড়ে কোথাও কখনোই যেতে না পারে। আর যদি যায় সেদিনই হবে তের জীবনের শেষ দিন। জিয়ন তের মুখের দিকে তাকিয়ে ভাবনাগুলো ভাবতে থাকে। এর ভিতরে জাংকুক একটা মেয়েকে নিয়ে রুমের ভিতরে ঢুকে। জুন বের হ, লিসাকে নিয়ে এসেছি, ও তেকে চেঞ্জ করে দেবে। জাংকুকের কণ্ঠে জিয়নের ঘোর কাটে। থ্যাঙ্কস ব্রো। জাংকুক একবার তের দিকে তাকালো, পরে চোখ সরিয়ে ফেললো। আর ওরা রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে জিয়ন তার একটা টি শার্ট আর একটা ট্রাউজার লিসাকে দিয়ে লিসাকে আঙ্গুল তুলে শাসিয়ে বলল, লিসা আমার টি শার্ট আর ট্রাউজারটা পরিয়ে দিবি তেকে, আর আমার তের গায়ে যাতে একটা আচরণ না লাগে, তোর রাক্ষসী নখ সামলিয়ে রাখবি, বুঝলি? লিসা চোখ উল্টিয়ে মুখটাকে বিকৃত ভঙ্গি করে তাচ্ছিল্য সুরে বলল, বুঝলাম। তো চলো জিয়ন আর জাংকুক ওদের সম্পর্কে কিছুটা জেনে নেই।
ড্রয়িং রুম বড় হলেও আসবাবপত্র খুবই কম। ঘরের সাজ প্রাচীন যুগের একটা ভাব এনে দেয়। মাঝারি সাইজের একটা ফিনিক্স পাখি দু হাত মেলে ছোট হলদে একটা বাটিকে আঁকড়ে ধরে আছে। এটা বানিয়েছে জাংকুক। জাংকুকের আর্ট করা ডিজাইন হলেও জিওনের যথেষ্ট অপছন্দ। জিওনের মনে হয় ড্রয়িং রুম অন্তত মডার্ন হওয়া উচিত, কিন্তু জাংকুক যেহেতু বানিয়েছে সেটা তো আর মানা করা যায় না। কি এখনো কিছু বুঝতে পারলে না তো? ওকে, কিছুক্ষণ পরে এমনিতেই বুঝতে পারবে। জিওন আর জাংকুক ওদের রুম থেকে বের হয়ে এসে এতক্ষণ বিবরণ দেওয়া সে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। জিওন সোফায় হেলান দিয়ে বসে আছে আর রাগে ফুসফুস করছে। জাংকুক জিওনকে একবার দেখে নিল। জিওন এবার জাংকুকের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, কার কাজে সব তুই জানিস? জানি, কাইয়ের কাজ। কই? জিওন আর কিছুই বলল না। জানালার বড় পর্দার দিকে তাকিয়ে ব্রুকুচকে গভীর ভাবনায় ডুবলো জিওন। আর অন্যদিকে জাংকুক এক হাতে চশমা ঠিক করে গ্লাসে পানি ঢালতে ঢালতে জিওনকে বলে, যা ভাবছিস তা ভুলেও করতে যাবি না জুন। হোয়াট দ্য হেল ম্যান, আমি ওই কুত্তার বাচ্চাকে এমনি এমনি ছেড়ে দেব না। আমার তের দিকে কাই খারাপ নজর দিয়েছে। জুন, তোর চরিত্রের এই দিকটা কিন্তু তেই অপছন্দ, আর সেটা তুই খুব ভালো করে জানিস। সে যাই হোক না কেন আমি ওকে দেখে নেব। এর আগের বারের কথা মনে আছে তোর? এরকম একটা কাণ্ডের জন্য তে কিন্তু তোর সাথে পুরো এক সপ্তাহ কথা বলেনি জুন। জিওন তখন জাংকুকের কথাটা শুনে রাগে হাতের সামনে থাকা গ্লাসটা এক ধাক্কায় ফেলে দিয়ে বলে, জাস্ট রিডিকুলাস বলেই অ্যাটাচ করা মিনি ছাদে চলে গেল জিওন। আর জাংকুক টি টেবিলের নিচে থাকা একটা ম্যাগাজিন হাতে নিয়ে তাতে চোখ ভুলাতে লাগলো। ড্রয়িং রুম পার হয়ে জিওনের রুম। জাংকুকের সেদিকে দৃষ্টি পড়তেই দেখলো দরজায় বাহু ঠেকিয়ে দাঁড়িয়ে জাংকুকের দিকে এক ধ্যানে তাকিয়ে আছে লিসা। লিসার দাঁড়ানোর ভঙ্গি আবেদনময়ী। অফ শোল্ডার জামা গলার নিচ পর্যন্ত নেমে আছে। হাঁটু ছেঁড়া জিন্সের জন্য ফর্সা উরু দৃশ্যমান। জাংকুক কিছুক্ষণ তাকিয়ে রইল লিসার দিকে। লিসার চোখের উপর চোখ পড়তেই লিসার ঠোঁট চোখা করে চুমু ইশারা করলো জাংকুককে। জাংকুক সাথে সাথে চোখ ফিরিয়ে আবারও ম্যাগাজিনে নজর দিল। জাংকুকের এমন অবিচল রিয়াকশনে লিসা রেগে গিয়ে জাংকুকের সামনে এসে ম্যাগাজিনটা টান দিয়ে সরিয়ে ফেললো আর সোফার দুই পাশে হাত রেখে জাংকুককে বন্দি করে নিল। আর জাংকুকের দিকে ঝুঁকে আসলো, যার ফলে লিসার ক্লিভেজ স্পষ্ট হয়ে উঠল। তোর সমস্যাটা আসলে কোথায় জাংকুক? তোর সামনে এমন এত হট একটা মেয়ে দেখেও তোর মধ্যে কোনো ফিলিংস আসলো না? স্ট্রেঞ্জ। তারপর লিসা জাংকুকের দিকে আর একটু ঝুঁকে এসে খানিকটা সন্দেহ ভরা চোখে জাংকুকের দিকে তাকিয়ে জাংকুকের কানের কাছে এসে থেমে থেমে বলতে থাকলো, সত্যি করে বলতো জাংকুক, তুই কি গে নাকি? বলে বাঁকা হাসলো লিসা। লিসা জাংকুকের দিকে তাকিয়ে জাংকুকের অভিব্যক্ত বোঝার চেষ্টা করলো, কিন্তু কিছুই বুঝতে পারলো না। বরাবরের মতোই জাংকুকের চোখ মুখ শান্ত। জাংকুক এবার লিসার কাছে এগিয়ে আসলো। লিসার খুব কাছে আসে জাংকুক, আর এতে করে জাংকুকের উত্তপ্ত নিঃশ্বাস লিসার চোখে মুখে আশ্রে পড়লো। আর সাথে সাথে লিসার সর্বাঙ্গ কেঁপে কেঁপে উঠছে জাংকুকের এমন অনাকাঙ্ক্ষিত কাছে আসাতে। লিসার চোখ বন্ধ করে নিল। নিঃশ্বাস ভারী হয়ে উঠছে লিসার। মুহূর্তে যেন লিসার বুকের ভেতরটা ধূপধাপ শব্দ ক্রমাগত বেড়েই চলছে। জাংকুক লিসার কাছে এসে জামার দুই পাশ ধরে গলা পর্যন্ত টেনে দিল আর লিসাকে সামনে থেকে সরিয়ে দিয়ে উঠে দাঁড়ালো জাংকুক। আর খুব শান্ত গলায় বলল, আমি গে নাকি আসল পুরুষ সেটা তোর মতো সাধুর কাছে প্রমাণ করে লাভ নেই লিসা। লিসা সাথে সাথে চোখ খুলল। আর জাংকুকের এমন জবাবে মনে মনে প্রচন্ড বিরক্ত হলো লিসা। আসলে লিসা তো ভেবেছিল লিসার এমন কথা জাংকুক রেগে উঠে এসে লিসাকে চেপে ধরে বলবে, আমি গে নাকি আসল পুরুষ সেটা তোকে এখনই প্রমাণ করে দেখাই, চল বেড়ে চল। কিন্তু এটা তো শুধু লিসার ভাবনাই ছিল, কারণ জাংকুকের মতো এমন রসকসহীন ছেলের কাছ থেকে এসব রোমান্টিকতা আশা করাটাই বোকামি।
জাংকুক চলে যাওয়ার জন্য পা বাড়াতে লিসা এসে জাংকুকের কলারটা চেপে ধরে। জাংকুক যথেষ্ট লম্বা হওয়াতে লিসাকে একটু পায়ের উপর ভর দিয়ে উঁচু হতে হয়, আর জাংকুককে কলার চেপে ধরে নিচের দিকে একটু ঝুঁকিয়ে আনে লিসা। এত অ্যাভয়েড করিস কেন আমাকে জাংকুক? এত কিসের ভাব তোর? এত কিসের ইগো শুনি? আমাকে তোর ভালো লাগে না কেন বল জাংকুক? কেন এত ঘৃণা করিস, ইগনোর করিস আমাকে বল? একটা বার একটু ভালো করে কেন তাকাস না আমার দিকে? আমি কি দেখতে এতটাই খারাপ? বল জাংকুক। জাংকুক তখন লিসার কথা শুনে লিসার দিকে প্রুণ্য দৃষ্টিতে তাকালো। লিসা যথেষ্ট সুন্দরী, গোলগাল মুখ, কাঁধ পর্যন্ত লম্বা সিল্কি চুল, লিপস্টিক ছাড়াও গোলাপি হয়ে আছে ঠোঁট, ফর্সা গায়ের রং, আর ফিগারও আকর্ষণীয়। জাংকুক লিসাকে পর্যবেক্ষণ করে দূরে সরে যেতে চাইলে লিসা জাংকুককে আরো শক্ত করে চেপে ধরে। লিসার ঠোঁট কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম জমে আছে নাকের নিচে। লিসা তখন জাংকুকের কানের কাছে ফিসফিস করে বলে, আমার দিকে একটু ফিরে তাকা না জাংকুক, একটু ফিরে তাকা। বলতে বলতে লিসা জাংকুকের কাছাকাছি এসে পড়ল, আর জাংকুকের ঠোঁটে নিজের ঠোঁট বসাতে গেলে জাংকুক লিসাকে ধাক্কা মেরে সরিয়ে দিল। ছিটকে দূরে সরে গেল লিসা। জাংকুকের এমন আচরণে রাগে অপমানে লিসার শরীর থরথর করে কাঁপছে। আগে নিজেকে ঠিক কর লিসা, তারপর ভেবে দেখব। আর হ্যাঁ, নিজের ড্রেস আপ ঠিক করে নিস। তোর ড্রেসিং সেন্স যথেষ্ট খারাপ লেভেলের। এটা নিউ ইয়র্ক নয় লিসা, এটা যেহেতু নিউ ইয়র্ক নয় তাই সেইভাবেই চলবি বলে জাংকুক সেখান থেকে চলে যায়। আর লিসা রাগে নিজের মাথার চুল ছিঁড়তে থাকে। কেন কেন জাংকুক আমার দিকে একটু তাকায় না? কেন জাংকুক কি পারে না আমাকে একটু ভালোবাসতে? কেন বারবার জাংকুক ওর কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দেয়? কেন 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 জাংকুক কেন ভালোবাসাতে একটু বিশ্বাস করে না? কেন 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 বলে লিসা ফুফিয়ে কেঁদে উঠল। অনেকটা হলো লিসা, তেই, জিয়ন আর জাংকুককে দেখা। তো চলো এবার ওদের পরিচয়টা সংক্ষেপে জেনে নেই। জিয়ন শায়র, জাংকুক শায়র, খালাতো দুই ভাই। জাংকুকের মা জাংকুকের জন্ম দিতে গিয়ে মারা যায়। পরে জাংকুকের বাবা আরেকটা বিয়ে করে নেয়। শেষে জাংকুকের ঠাঁই হয় জাংকুকের একমাত্র খালার কাছে, জাংকুকের খালা কিম সুক জিন। জিনের বিয়ে 3 বছর হয়ে যায়, অথচ কোনো বাচ্চা না হতে জাংকুক জিনকে নিজের ছেলের মতোই ভালোবাসে। আর জাংকুকের নামকরণ জিন নিজেই করেছিল। তবে জাংকুককে জিন কখনোই জানতে দেয়নি যে তিনি জাংকুকের আপন মা না। জাংকুকের যখন 3 বছর বয়স তখন জাংকুক শুনে তার একটা ছোট ভাই আসবে, তাই জাংকুকের নামের সাথে মিল রেখেই ভাইটির নাম রাখা হয় জিয়ন শায়র। হয়তো এখন সবার মনে একটা প্রশ্ন আসবে, খালাতো ভাই হলে দুজনের চেহারার মিল কিভাবে হলো? আচ্ছা বলছি। আমাদের পৃথিবীতে এমন হাজারো মানুষ রয়েছে যাদের সাথে রক্তের মিল না থাকলে চেহারা দেখতে হুবহুব একই রকম দেখতে হয়। আর সেটাই হয়েছিল জিয়ন জাংকুকের বেলাতে। ওরা একই মায়ের রক্তের না হলেও চেহারার সাথে ওদের প্রচুর মিল রয়েছে, যার কারণে সবাই ওদের যমজ ভাই বলেই জানে। ছোটবেলা থেকে দুই ভাই ছিল একে অপরের প্রাণ। এক ভাই আরেক ভাইকে ছাড়া কিছুই বুঝতো না। জিয়নের যখন 5 বছর বয়স সবাই চলে যায় নিউ ইয়র্কে, তবে জাংকুক থেকে যায় তার নানুর কাছে। কারণ জাংকুকের নানু প্রিয়াঙ্কা জাংকুককে কোলছাড়া করতে চায়নি বলেই বাধ্য হয়ে জাংকুককে কোরিয়াতে থাকতে হয়েছে। তবে মাঝে মধ্যে জাংকুককেও নিয়ে যাওয়া হতো নিউ ইয়র্কে জিয়নের জন্য। জিয়ন ইন্টারমিডিয়েট থাকাকালীন সময়ে জিয়ন নিউ ইয়র্ক থেকে একেবারে চলে আসে কোরিয়াতে। বাবা মা কেউই জিয়নকে থামাতে পারেনি। জিয়নের একটাই কথা, ভাইকে ছাড়া থাকবেই না। তারপর থেকে দুজন একসাথে নানুর কাছে বড় হয়। ওদের নানু প্রিয়াঙ্কা মারা যাওয়ার আগে তার নানুর বাড়িটি জিয়ন জাংকুক দুজনের নামে লিখে দিয়ে যায়। সে যে এসেছে দুজন একসাথে থাকছে, একসাথেই এখনো পর্যন্তই আছে। এখনো দুজন দুজনের প্রাণের চেয়েও প্রিয়। জিয়নের প্রতিটি পদক্ষেপে জাংকুকের দরকার হয়, বলতে গেলে একে অপরের ডান হাত। পৃথিবীতে যদি জিয়ন কাউকে অন্ধবিশ্বাস করে তাহলে সেটা হলো তার ভাই, তার বেস্ট ফ্রেন্ড
জাংকুক। জাংকুকের বেলাতেও একই। জাংকুক জিয়নকে নিজের ছোট ভাইয়ের মতো জাংকুকের সকল কাজে ছায়া হয়ে জিয়নের পাশে দাঁড়ায়। ছোটবেলা থেকে জিয়ন জাংকুক জানতো যে তারা আপন মায়ের পেটের দুই ভাই, কারণ চেহারাই যে তার প্রমাণ করে। কিন্তু সময় পার হয়ে যায়, দুজন বড় হওয়ার পর দুজনে কোনো না কোনো ভাবে বুঝে যায় যে তারা আসলে আপন ভাই নয়। আর জাংকুক যে জিয়নের চেয়ে বড় সেটা জিয়ন বুঝতে পারে, তবে এটা তাদের সম্পর্কে কখনোই প্রভাব ফেলেনি। মাঝে মধ্যে তাদের বাবা মা 2-1 মাসের জন্য তাদের কাছে আসে আর থেকে যায়। জিয়ন জাংকুক তাদের নানুর ফ্ল্যাটেই থাকে। বাড়িটি 2 ইউনিটের, একটা জিয়নের আর একটা জাংকুকের। তবে তাদের খাওয়া দাওয়া, ঘুম সবকিছুই একসাথে। প্রথম দিকে জাংকুক শিল্পী ছিল, তার ছোট থেকেই আঁকা আঁকি পছন্দ। মনের ভিতরে শব্দগুলো সে আর্টের মাধ্যমে ফুটিয়ে তুলত। জাংকুকের এক একটা আর্ট যেন জীবন্ত। পরে এক সময় সে এই আর্টগুলোকে হাতে ছোঁয়ার প্রয়োজন অনুভব করে ধীরে ধীরে ছোট ছোট আর্টগুলোকে মাটির ভাস্কর্য তৈরি করতে থাকলো। এক সময় জাংকুক ধীরে ধীরে একজন প্রফেশনালি ভাস্কর্য শিল্পী হয়ে ওঠে। আর্ট আর ভাস্কর্য করাই যেন জাংকুকের জীবনের একমাত্র স্বপ্ন। এই দুটো জাংকুকের জান ও প্রাণ। জাংকুকের এই বাহারি রকমের ছবি ও ভাস্কর্য বিভিন্ন দেশে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। আর এদিকে জিয়ন তার বাবা মায়ের বিজনেসের একাংশ সামলানোর পর নিজে থেকে কিছু করার চেষ্টা করত। পরে নিউ ইয়র্কে নিজস্ব ব্র্যান্ডের একটা শপ তৈরি করে, নাম দেয় শায়র। শায়রের এখন বিভিন্ন শাখা আছে, সেগুলো জিয়ন নিজেই সামলায়। জিয়ন যেহেতু কোরিয়াতে থাকে, তাই নিউ ইয়র্কে যাওয়ার সুযোগ তেমন পায় না বলে জিয়নের মা কিম সোকজিনের হাতে তুলে দেয়। কোরিয়াটা জিয়ন নিজেই সামলায়। 2 ভাই প্রতিষ্ঠিত। জিয়ন জাংকুক 2 ভাই হলেও তাদের চরিত্র সম্পূর্ণই আলাদা। জিয়ন একটু ছটপট, চঞ্চল, অপরদিকে জাংকুক শান্ত, নীরব একজন মানুষ। জিয়নের নাকের ডগায় রাগ থাকে, একটুতেই মাথা ফাটিয়ে দেওয়ার মতো অবস্থা। নিজের প্রিয় জিনিসের প্রতি কাউকে নজর দিতে দেয় না, যত্ন করে রাখে, আগলে রাখে। আর জাংকুক সম্পূর্ণই আলাদা, শান্ত স্বভাবের, সমুদ্রের মতো। পুরো ঘটনা শুনে তারপর বাছ বিচার করে মতামত করে, কখনোই রাগে না। বলতে গেলে জাংকুকের প্রিয় জিনিস, পছন্দের জিনিসটি কি সেটা আদৌ জিয়ন জানতেই পারেনি। কারণ জিয়ন জানে জিয়ন যেটাতে খুশি, জাংকুকও ঠিক সেটাতেই খুশি। কখনো জাংকুক তার পছন্দ, আনন্দ কারোর উপর চাপিয়ে দেয়নি। জিয়ন সবসময় হ্যাং আউট, পার্টি, ড্রিঙ্কস, লং ড্রাইভ করতে পছন্দ করে। আর জাংকুক চোখে মোটা চশমাইটে রং তুলি নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করে। তবে জিয়ন জাংকুক কখনোই তাদের ভবিষ্যৎ নিয়ে ভাবে না। দুজনেই আজকের দিনটা কিভাবে উপভোগ করবে সেটাই ভাবে, তাদের কোনো লক্ষ্য নেই। জিয়ন জাংকুক মনে করে ভালো থাকা, ভালো রাখা, জীবনকে উপভোগ করা, বাস এটাই জীবন। তবে সেই লক্ষ্যহীন জীবন এলোমেলো করে দিল এক নারী চরিত্র এসে। জিয়নের সর্বনাশ তো তখন থেকে শুরু। হ্যালো মাই সুইট আর্মিস, কেমন আছো সবাই? নতুন আরেকটা গল্প নিয়ে হাজির হলাম। আশা করি এই গল্পটাও তোমাদের মনে ছুঁয়ে যাওয়ার মতো হবে। তবে একটাই রিকোয়েস্ট, স্টোরি দেখে স্টোরিটার থিম নিয়ে কমেন্টস করো। আর এই পর্বে শুধু ওদের পরিচয়টাই তুলে ধরেছি, আগামী পর্ব থেকে মূল কাহিনী শুরু হবে। তবে এখানে ন্যাকামো করার মতো কোনো চরিত্রই নায়িকাকে দেওয়া হয়নি, মানে আমাদের কিম তােহিয়ংকে দেওয়া হয়নি। 3টি চরিত্রের সম্পূর্ণ 3টি ভিন্ন ধরনের পাবে, স্ট্রং ক্যারেক্টার যাকে বলে। কেউ হার মানার মতো নয়। আশা করি ভালো লাগবে তোমাদের। আর নসফেরাতু দিব এই গল্পটার কয়েকটা পর্ব আপলোড করার পর চিন্তা করো না, তোমাদের গল্প তোমাদেরকে দিয়েই শেষ করব। লাভ ইউ আর্মিস, থ্যাংক ইউ আর্মিস, লাভ ইউ অল। জাংকুকের এই বাহারি রকমের ছবি ও ভাস্কর্য বিভিন্ন দেশে লক্ষ লক্ষ টাকায় বিক্রি হয়। বিক্রি।